আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রাইভেট মেডিকেলে মেধা ও অসচ্ছল কোটায় যারা আবেদন করেছো তাদের ভাইভাতে কি কি দেখাতে হবে এই বিষয়ে আজকে আমি এ টু জেড তোমাদেরকে গুছিয়ে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে স্ক্রিনে আসলে যে স্বাস্থ্য অধিদপ্তর যে তোমার কিভাবে মেধা অসচ্ছল কোটায় ছাত্র স্টুডেন্টদের যাচাই বাছাই করা হবে, মানে ভাইভা বোর্ডে যখন তুমি সম্মুখীন হবা, যে মেডিকেলে তুমি ভাইভা বোর্ডের সম্মুখীন হবা, সেখানে আমার স্ক্রিনে তোমরা দেখতে থাকো। এখানে 10টা আছে, নিয়ম আছে। প্রথম 5টা দেখো যে কিভাবে তোমার যাচাইকরণ করা হবে কাগজপত্রগুলি, আর 2 নাম্বারটা তোমরা দেখো। হ্যাঁ, এইভাবে যাচাই করা হবে, বুঝতে পারছো? তো এই যে ইয়াগুলি আছে, এই কাগজগুলি তোমার যাচাই করা হবে। আমি ডিসক্রিপশন বক্সে এটার সম্পূর্ণ লেখাটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা পরে ওইভাবে কাগজপত্রগুলি সংগ্রহ করবা, বুঝতে পারছো? তো তোমরা জানো যে মানে প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় 5% সিট আছে। 5% সিটে দেখা গেছে যে প্রায় 320টা মতো সিট আছে। তো যাদের সিরিয়াল 5400 থেকে নিয়ে মোটামুটি 6000, 6500, 7000, ওটাও কিন্তু বসে থাকবে না, মেধা কোটায় আবেদন করবে। তো তুমি দেখো যে 5500 থেকে নিয়ে 7500, 2000 স্টুডেন্ট হয়ে গেছে এখানেই। এই 2000 স্টুডেন্ট বসে থাকবে না, আবেদন অবশ্যই করবে। 2000 স্টুডেন্ট থেকে তো 1500 স্টুডেন্ট অবশ্যই আবেদন করবে, কিন্তু সিট আছে কয়টা? 300টা। বুঝতে পারতেছো? আর যাদের পজিশন 7500, 8000, 8500, 9000, ওরাও অনেকে আবেদন করবে, কিন্তু ওদের গুলো হয়তো ওইভাবে হবে না। তো মূলত যাদের পজিশন ভালো, স্কোর ভালো, হ্যাঁ, দূরে থাকা সত্ত্বেও স্কোর ভালো, টেস্ট স্কোর ভালো, যেহেতু এটা পজিশন ম্যাটার না, ম্যাটার করতেছে তোমার টেস্ট স্কোর। যেহেতু টেস্ট স্কোর থেকে মার্ক আছে 60 মার্ক, আর দরিদ্র ক্রাইটেরিয়া থেকে মার্ক আছে 40 মার্ক। তো সুতরাং তোমার টেস্ট স্কোর একজনে দেখা যাচ্ছে 76 পেয়েছে, একজনে 81 পেয়েছে, ও পজিশন দূরে চলে গেছে, কিন্তু মানে টেস্ট স্কোর তো ভালো, টেস্ট স্কোরে তো মূল্যায়ন করবে ওইখান থেকে 60% মার্ক। আর এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এখান থেকে তোমার তুমি যে ইয়েস নো দিয়েছো, এবার এখানে 7টা ক্রাইটেরিয়া দেখলো, 5টা ইয়েস নো, আর 2টা হচ্ছে ইনকাম, আর হচ্ছে স্থাবর সম্পত্তি, ওইখানে কিন্তু 40 মার্ক। ওইগুলো কিন্তু মার্ক আছে, ইয়েস দিলে মার্ক, অথবা সর্বনিম্ন ইনকামের টাকাটা দিলে কিন্তু মার্ক আছে 6 মার্ক করে। তো যাও, তো এখন তোমার ভাইভা বোর্ডে কি কি দেখাতে হবে এই বিষয়টা আমি আজকে মানে সম্পূর্ণ আলোচনা করি। এট ফার্স্ট আমি এখানে 8টা পয়েন্ট লিখছি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তুমি তোমার প্রথমটা হচ্ছে 1 নম্বরটা নোটারি ও হলফনামা তৈরি করতে হবে। নোটারি জিনিসটা কি? তোমার যে বাৎসরিক ইনকাম আছে, তুমি যে জব করো না কেন, যে চাকরি করো না কেন, অথবা তোমার ইনকামের যে সোর্সটা আছে না কেন, বিজনেস, ব্যবসা বাণিজ্য, তোমাদের একটা ইনকাম আছে, বাৎসরিক ইনকাম, মাসিক ইনকাম। হ্যাঁ, আর তোমার যে সম্পত্তির পরিমাণ আছে, এই 2টা জিনিস কিন্তু আমি নোটারি মধ্যে এনে ফেলছি। বাৎসরিক ইনকাম আর সম্পত্তি জিনিসটা নোটারিতে। নোটারি কিভাবে তৈরি করবা? আমার এই স্ক্রিনে এই পিকটা দেখো, সমস্যা নাই। এই নমুনাটা তোমরা এইভাবে লিখবা। তুমি ইনকাম যত আছে, সম্পত্তি যত আছে, আমি নমুনাটা আমি দিয়ে দিলাম, অথবা আমার হোয়াটসঅ্যাপে করলে আমি নমুনাটা পাঠিয়ে দিব তোমাদেরকে। আর অথবা আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিলাম, আমার গুগল ড্রাইভের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে তুমি নমুনাগুলো ডাউনলোড করে দেখতে পারো। তো অলরেডি কিন্তু আমার স্টুডেন্ট কিন্তু প্রায় না হলো 2-300 মতো মেধা কোটায় ও মেধা অসচ্ছল কোটায় আবেদন করছে, বুঝতে পারছো? তো নোটারি জিনিসটা কিভাবে তৈরি করবা? একজন উকিল ধরতে হবে, অথবা অ্যাডভোকেট ধরতে হবে, ওনাকে ধরলেই উনি নোটারিটা তৈরি করবে। উনি তোমার কাছ থেকে জানতে চাইবে সম্পদের পরিমাণ কত দিতে হবে, এমনকি তোমার বাৎসরিক ইনকাম কত দিতে হবে, ওনাকে জানাইলে উনি সম্পূর্ণ নোটারিটা তৈরি করবে। আর নমুনাটা অবশ্যই আমার এখান থেকে তোমরা ওইভাবেই করতে হবে। হ্যাঁ, কি কি লিখতে হবে? তোমার অ্যাডভোকেটের কাছে তোমার একটা লেখা পাঠাতে হবে, লেখা দিতে হবে, সর্বোচ্চ 400-500 টাকা নিতে পারে হয়তো নোটারিতে। তো এভাবে তৈরি করবা। আর নোটারির সাথে হলফনামা তৈরি করতে হবে। হ্যাঁ, 100 টাকা একটা স্ট্যাম্পে নোটারিটা তৈরি হবে। হলফনামা জিনিসটা কি? তুমি যে সম্পত্তির পরিমাণটা দিয়েছো, দেখাইছো খাতা কাগজে, নোটারিতে, এমনকি বাৎসরিক ইনকামের পরিমাণটা দেখাইছো, এটা তো মিসও হতে পারে। তাহলে এটা তোমাকে গ্যারান্টি দেওয়ার জন্য 100% হলফনামা দিতে হবে মেডিকেল কর্তৃপক্ষের কাছে, যে আমি এই যে সম্পত্তিটা দেখাইছি এর, অথবা আমি যা যা বলেছি এগুলি যদি ভুলভ্রান্তি হয় তাহলে আমার ভর্তি ক্যান্সেল, বাতিল করতে বাধ্য করিবেন। এটা একটা তোমাকে মানে হলফনামা দিতে হবে, বুঝতে পারছো? লিখিত আকারে ওই স্ট্যাম্পের মধ্যে। এই জিনিসটা অলরেডি তোমার এটাই কাজে দিবে, এটাই সবকিছু, বুঝতে পারছো? 2 নাম্বার, দরিদ্র অসচ্ছলতার প্রত্যয়নপত্র তোমাকে দেখাতে হবে। তোমার মা বাবা হয়তো সরকারি চাকরিজীবী না, অথবা বেসরকারি না, অথবা আধা সরকারি না, কোনো না, দরিদ্র পরিবার, ঠিক আছে, কোনো মতে দিনে আনে দিনে খায়, দিনমজুর, অথবা যেভাবে হোক ছোটখাটো বিজনেস। তো তোমার ইউনিয়ন পরিষদ থেকে একটা দরিদ্র অসচ্ছলতার প্রত্যয়নপত্র নেবে। এটা কিভাবে তৈরি করবো আমার স্ক্রিনে দেখো, এভাবে নমুনাটা দেখে দিলাম, এভাবে তোমরা তৈরি করবা। ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের কাছ থেকে সাইন স্বাক্ষর নিয়ে তোমরা এটা তৈরি করে ভাইভা বোর্ডে দেখালেই হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? দরিদ্র অসচ্ছলতার প্রত্যয়নপত্র, ওখানে তোমার বাৎসরিক ইনকাম দিলা,
তুমি যে অসচ্ছল এটা চেয়ারম্যানে তোমার এই স্থানীয় যে চেয়ারম্যান তোমার এলাকার যে স্থানীয় সরকার উনি সম্মতি দিল, হ্যাঁ আসলে ব্যক্তির অসর্গ সাইন স্বাক্ষর থাকবে এখানে, সাইন স্বাক্ষর সিল। তো এই জিনিসটা অলরেডি হয়ে গেল। এটা পৌরসভা, যারা পৌরসভা গ্রামগঞ্জে বসবাস করে পৌরসভা, যারা সিটি কর্পোরেশন থেকে নিবা, যারা তোমার এই তোমার ইয়াতে পৌরসভা সিটি কর্পোরেশন এই কয়টাতে আর ইউনিয়ন পরিষদ। 3 নাম্বারটা টিসিবি বিডিএফ বিজিডি কার্ডের প্রত্যয়নপত্র। ওইখানে যে আবেদন করছে এখানে কিন্তু প্রথম অপশনই ছিল টিসিবি কার্ড পা কিনা, বিজিডি কার্ড পা কিনা, বিজিডিএফ কার্ড পা কিনা, ওইটার বাতাগুলি পা কিনা। তাহলে তোমার ওই কার্ডটা থাকলে ইয়েস দিলে 6 মার্ক পেয়ে যাবা। মানে এটা সত্য, তোমাকে প্রমাণ দেখাতে হবে ভাইবা বোর্ডে, এটার প্রত্যয়নপত্র দেখাতে হবে যে কর্তৃপক্ষের কাছ থেকে তোমরা এইগুলি নাও, টিসিবির কর্তৃপক্ষ আছে ওখান থেকে ওনারা একটা প্রত্যয়নপত্র নিয়ে ভাইবা বোর্ডে দেখালে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর টিসিবি কার্ডটার সাথে নিয়ে যাবা ফটোকপি অথবা মেনটা। 4 নাম্বারটা বাৎসরিক ইনকামের হিসাব, ব্যাংক স্টেটমেন্ট। এটা তো বললাম এই জিনিসটা নোটারিতে হিসাব পড়বে বাৎসরিক ইনকাম। তারপরে যারা সরকারি বেসরকারি আধা সরকারি যারা আছে ওরা কিন্তু তোমাদের এই ব্যাংক স্টেটমেন্টও চাইলে দেখাতে পারো, প্রমাণস্বরূপ তোমার ব্যাংকে কত টাকা আছে কি লেনদেন, নোটারিতে এগুলি আইসা পড়বে। এটা তো আমরে না। প্রত্যন্ত এলাকার প্রত্যয়নপত্র 2 নম্বর অপশনটা ছিল প্রত্যন্ত এলাকার স্টুডেন্ট কিনা, যদি হয় ইয়েস দিলে 6 মার্ক, না দিলে 0 মার্ক। তখন তুমি যে প্রত্যন্ত এলাকার এটা একটা প্রত্যয়নপত্র দেখাতে হবে, প্রত্যন্ত এলাকার তোমার ওই স্থানীয় সরকার থেকে চেয়ারম্যানের কাছ থেকে অথবা তুমি যে এলাকার ওইখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিবা, বুঝতে পারছো। আর তোমার সার্টিফিকেটও লেখাল থাকবে কোন উপজেলা, ওখানে 3টা উপজেলা 15টা উপজেলা আছে, ওই 15টা উপজেলা আছে প্রত্যন্ত এলাকার। তো কৃষক কার্ড, ট্রেড লাইসেন্স, এই জিনিসটা কি, তোমার বাবা হয়তো একজন কৃষক, প্রান্তিক কৃষক অথবা দরিদ্র কৃষক, তখন তুমি ইউনিয়ন পরিষদ থেকে একজন চেয়ারম্যানের কাছ থেকে একটা কৃষক অথবা চেয়ারম্যানের কাছ থেকে অথবা তুমি কৃষক যে সংস্থা আছে কৃষি অফিস, এখান থেকে তুমি একটা তোমার বাবার যে দরিদ্র কৃষক এটা একটা কৃষকের কার্ড নিয়ে নিবা, বুঝতে পারছো। এটা ভাইবা বোর্ডে দেখালে কনসিডার করবে। আর ট্রেড লাইসেন্স, তোমার বাবা হয়তো কৃষকও না অথবা সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী করে না, কি করে ব্যবসা করে ছোটখাটো, ব্যবসা যেহেতু করলে এটা একটা ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সটা তোমার দেখাতে হবে ওইখানে, অথবা ট্রেড লাইসেন্সের স্থানীয় সরকারের কাছ থেকে এটার একটা প্রত্যয়নপত্র নিতে হবে। 4 নম্বর মানে 7 নম্বরটা এতিম স্বামী পরিত্যক্ত ভাতা পা কিনা অথবা বিধবা ভাতা পা কিনা অথবা প্রতিবন্ধী ভাতা পা কিনা। তোমার মা বাবা, তোমার হয়তো বাবা নাই অথবা মা নাই অথবা কেউ একজন নাই অথবা তুমি এতিম, তুমি এতিমের কিন্তু বাতা দেয় অথবা এতিম যে এটার একটা প্রত্যয়নপত্র নিয়ে নিবা ইউনিয়ন পরিষদ থেকে, যদি এতিম হয়ে থাকো যে না স্টুডেন্টটা আসলে এতিম অসচ্ছল, সুন্দরভাবে তো একটা লেখা এটা ইউনিয়ন পরিষদ থেকে বললে তোমাকে তৈরি করে দিবে। অথবা তুমি তোমার মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ কিনা, হ্যাঁ তোমার যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা মানে পরিত্যক্ত ভাতা পাবে, অথবা বিধবা হয়ে থাকলে বিধবার ভাতা পাবে, অথবা প্রতিবন্ধী হয়ে থাকলে প্রতিবন্ধী ভাতা পাবে। এটা একটা প্রত্যয়নপত্র নিবা ওই কর্তৃপক্ষের কাছ থেকে অথবা এই ভাতার কার্ডটা দেখালে চলবে। 8 নাম্বার সরকারি বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত হলে প্রত্যয়নপত্র। তোমার বাবা হয়তো এখন কিছু করে না, অবসরপ্রাপ্ত, হ্যাঁ রিটায়ারমেন্ট, হয়তো আগে সরকারি বেসরকারি আধা সরকারি চাকরি করতো, এই যে রিটায়ারমেন্ট হয়ে গেছে এটা একটা প্রত্যয়নপত্র দেখাবো তুমি ভাইবা বোর্ডে, তাহলে এটা তোমার কাজে আসবে। আমার বাবা এখন ইনকাম নাই, অবসরপ্রাপ্ত, কারণ যে প্রতিষ্ঠান থেকে যে ইয়া থেকে সরকারি বেসরকারি আধা সরকারি হোক না কেন ওনাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র অবশ্যই আছে, তোমাকে রিটার্নের একটা কাগজ কিন্তু দেয়, হ্যাঁ একটা প্রত্যয়ন দেয়, এটা দেখলে হয়ে যাবে, বুঝতে পারছো। এই বিষয়গুলি মোটামুটি তোমার দেখাতে পারলেই হয়ে যাবে। যাদের এই বিষয়গুলি দেখাতে পারবে ওদেরকে চান্স দিবে, ওদের চান্স হবে। দেখো ভাইবা বোর্ডে নাহলে আবেদন করবে হাজার হাজার স্টুডেন্ট, সিট আছে মাত্র 300 থেকে একটা মেডিকেলে যদি সিট থাকে 100 জন তাহলে ওই মেডিকেলে পাঠাবে 20 জন, ওই মেডিকেলে 5% যত স্টুডেন্ট আছে 5% স্টুডেন্ট নিবে, 5%-এ 100 জন থাকলে 5 জন নিবে, 5 জনের 4 গুণ পাঠাবে মানে 20 জন পাঠাবে। 20 জন পাঠাইলে ভাইভাতে নিবে 5 জন, তার মানে 15 জন বাতিল করতেছে। এই 15 জন কিন্তু এই সবকিছু কিন্তু দেখাবে, নিয়ে যাবে, তারপরে বাতিল করবে, নিয়ম বাধ্য। কাদেরকে রাখবে এটা গভর্নিং বডি ওই মেডিকেল কর্তৃপক্ষ জানে, আসলে এই স্টুডেন্টকে রাখা দরকার, ভালো পজিশন, আসলে প্রকৃতিকে মেধাবী, ওদেরকে এভাবে 5 জনকে রাখবে ওই 20 জন থেকে, বুঝতে পারছো। 50টা সিট থাকলে 12 জন পাঠাবে, 3 জন রাখবে, 100টা সিট থাকলে 20 জন পাঠাবে, 5 জন রাখবে, এই হচ্ছে হিসাব। তার মানে বাতিল যাত্রা মানে বাদ যাচ্ছে সবচেয়ে বেশি, এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো। আর এখানে অনেক দুর্নীতি চলে, এখনো টাকা মাকা দিয়া লোক টুক দৈরা টৈরা আগে দেখে এগুলি সেটিং দেওয়ার আগে কি ওদেরকে ভাইবা বোর্ডে চান্স দেওয়া দেখি, এরকমও কিন্তু হয় বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের কলেজগুলিতে। ঢাকা শহরে তো এটা একদম 90% দুর্নীতিটা হয়, এটা সত্য, এটা বলবো, টাকা দিয়া এগুলি আগে থেকে যাদের ভাইবা বোর্ডে সিলেক্ট হয়েছে। আচ্ছা
তুমি কোন মেডিকেলে সিলেকশন হবে এটা কিন্তু কেউ জানে না। এটা কারো হাত নাই, কারো ক্ষমতা নাই, কোটি টাকা দিলেও কেউ তোমাকে কোনো মেডিকেলে মানে সিলেকশন করে দিতে পারবে না। এটা সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের হাতেও নাই, এটা হচ্ছে সফটওয়্যারের হাতে। বুয়েট থেকে এগুলো নিয়ন্ত্রিত হয়, অটোমেশন নাম হয়তো অটোমেশন পদ্ধতি। তুমি যে ইনপুটটা দিলা, এই যে ডকুমেন্ট সাবমিট করলা, সফটওয়্যার চলে গেছে, সফটওয়্যারে যাচাই বাছাই কইরা ওইখানে ইনপুট দেওয়া আছে, এত মার্ক পর্যন্ত যারা 100 থেকে 70 থাকবে, 75 থাকবে, ওদেরকে চান্স দিবে, ইমন ইমন মেডিকেলে দিবে, এগুলি সেট করাই আছে, বুঝতে পারছো? তো তোমার স্কোর থেকে মানে 60%, 60 মার্ক, আর এসে এই দরিদ্র ক্রাইটেরিয়াগুলি থেকে তুমি যদি ইয়েস দিয়ে থাকো, মার্ক পাবা সই করে, এখানে 40 মার্ক আছে, 40 থেকে যদি তুমি দেখা যাচ্ছে যে 30-35 পাচ্ছ, তাহলে তোমার অবশ্যই কোনো না কোনো মেডিকেলে দিবে। আর যদি দেখা গেছে যে তোমার 40 থেকে এখানে মার্ক আইতেছে তোমার 15-10, তুমি অনলাইন থেকে বাতিল। ভালো পজিশন থাকা সত্ত্বেও অনলাইন থেকে বাতিল। আমার একটা স্টুডেন্ট 6000 পজিশন ছিল, এগুলি ভুলভাল দিছে, ইএস টিএস নাটা মানে দিছে, একদম অনলাইন থেকে বাতিল, বুঝতে পারছো? এখনো সিলেকশন, অনলাইন থেকে সিলেকশন, আবার অফলাইন থেকে ভাইবা বোর্ডে সম্মুখীন হওয়ার পরে তখন সেখান থেকে আবার মানে সিলেকশন হতে হবে, বুঝতে পারছো? তো এই ছিল আমি যতটুকু আলোচনা করেছি। আমার স্ক্রিনে তোমরা ছবিগুলো দেখেছো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই নমুনাগুলি দেখতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করলে আমি লিঙ্কগুলি দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, তো মোটামুটি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মেধা ও সচ্চর কোর্টে আবেদন করছে, এই কাগজপত্রগুলি কিন্তু না দেখে কিন্তু তোমার চান্স হবে না, বুঝতে পারছো? আর প্রকৃতপক্ষে অনেকের চান্স হয়। আরেকটা যে বিষয়, এই যে দেখো আজকে শুক্রবার, মাত্র জুমা নামাজ পড়ে আইসা ভিডিওটা শর্ট নিলাম। আজকে না খেয়ে রোজা রাখছি। হ্যাঁ, আমি এমনি তো গত 4 বছর যাবত আমি রাত্রে এমনি 3টা-4টা বাজে ঘুমাই। কালকে কেমনে কেমনে শরীরে একটু দুর্বল ছিল, আমি 2টা বাজে ঘুমিয়ে গেছি, সেই সময় উঠতে পারিনি। উঠেছিলাম কিন্তু ওইটা আবার ঘুমিয়ে গেছে কি। তো ঘুমানোর কারণ আছে যে তরকারি, এটা আসলে জানোই তো, মেডিকেল লাইফ, হোস্টেল লাইফ অনেক কষ্টের, মানে ভালো লাগেনি, পছন্দ লাগেনি, এই বিদায় রাত্রে যে খাবার খাইছি 11টা-12টা দিকে তারা খতনা তারা বেপরে আসে, ওই খাবার দিয়ে খেয়েছে কি। আমার নিয়ত ছিল না মানে সেহরি খাবার। তো বুঝে কষ্ট করা লাগে সব দিক দিয়ে, অনেক মানে সহ্য করে থাকা লাগে, বুঝছো? অনেক কষ্ট করা লাগে, বুঝতে পারছো? খাবারের কষ্ট, সব কষ্ট মূলত এটাই, বুঝছো? এই ডিম নাকি কি দিছিল, এগুলি আসলে কষ্ট, সবই কষ্ট, বুঝতো? মেডিকেল লাইফটি কষ্ট। তো না খেয়ে রোজা রাখা লাগে। আমি কিন্তু ছোটবেলা থেকে রোজা রাখে আসতেছি, প্রায় 30টাই, এই 2011 সাল থেকে রোজা রেখে আসতেছি আমি, বুঝতে পারছো? ফুল রোজা রেখে আসতেছি। আর ওইভাবে রোজা ধরে রেখে আইতেছি একদম আমার বয়স যখন 6 বছর তখন থেকেই, কিন্তু ফুল রোজা রেখে আসতেছি 2011 সাল থেকে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকে ফুল রোজা রেখে আসতেছি। তো এই যে আজকে শুক্রবার ক্লাস ছিল আমাদের, সাপ্তাহিক বন্ধ থেকে মঙ্গলবারে সকাল 9টা বাজে কলেজে গেছি, 1টা বাজে কলেজ থেকে আসছি, এই ক্লাস কইরা 3-4টা ক্লাস করে আইটেম দিয়া আইসাই গোসল করে নামাজে চলে গেছে, নামাজ থেকে আইসা ভিডিও শট। এই যে রোজা রাখা না, রোজা এক তো রোজা, আবার না খায় রোজা, এত তোমাদের জন্য কষ্ট করে এতগুলি আবার ডকুমেন্ট, এগুলো কিন্তু মাথা লাগে, কিন্তু মেধা খাটান লাগে, বুঝতে পারছো? এগুলো কিন্তু সহজ কাজ না। এরকম তো মেডিকেল স্টুডেন্ট হাজার হাজার আছে, কই তারা তো তৈরি করে না, আমি করতেছি কিসের জন্য? তোমাদের উপকারের জন্য। আমার ভিডিওগুলি মানে যারা গ্রাম এলাকায় আসো, যারা বসবাস করে, এগুলো কিন্তু কিছু বুঝতো না। আমি যদি এগুলি না বলতাম, 50টা কন্টেন্ট দিয়েছি মেধা সচ্চল কোটা নিয়ে, মানে মেডিকেল কোটা নিয়ে, এগুলি কি কেউ করতো? 50টা কন্টেন্ট না হলে 10 ঘন্টার উপরে ভিডিও, শুধু 10 ঘন্টা আমি এই কথাই বলছি, বুঝতে পারছো? এগুলো আমার কোনো ফায়দা কিসের জন্য দিয়েছি? আর আমরা তোমরা 1 টাকা দিয়েছো, কোনো টাকা দিয়েছো, কোনো কিছু দিয়েছো, আমাকে গিফট দিয়েছো, উপহার দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, কিসের জন্য করলাম এত এত কিছু? আরো তো হাজার হাজার স্টোর আছে, কই কেউ তো তৈরি করে না ওইভাবে। আচ্ছা, তোমরা হয়তো বলতেছো, হ্যাঁ ভাই আপনি ভিডিও দেন, আপনার ভিডিও দিলেই টাকা পান, মনিটাইজেশন, অ্যাডসেন্স। ভাই 7 বছর ধরে ইউটিউবিং করি, আজ পর্যন্ত আমি মনিটাইজেশন অন করিনি। 7 বছর 2 মাস যাবত আমি ইউটিউবিং করতেছি, বুঝতে পারছো? 2018 সালে চ্যানেল ক্রিয়েট করেছিলাম, আজও আমি মনিটাইজেশন অন করিনি। ক্রাইটেরিয়া কিন্তু সব ফিল আপ হয়ে গেছে 2018 সালে, 7 বছর আগে, তাও আমি মনিটাইজেশন অন করিনি। মনিটাইজেশন দ্বারা ইনকাম করা লাগে, অ্যাডসেন্স দ্বারা। এই যে মনিটাইজেশন ইনকাম, এটা সম্পূর্ণ হারাম, আমাদের আলেম ওলামা যা ব্যাখ্যা দিয়েছে তাই, ফতোয়া যা দিয়েছে তাই। এই যে অ্যাড শো করে, অ্যাডের মধ্যে একটা মিউজিক থাকে, একটা নারী বেগানা নারী থাকে, মিউজিক কানের গোনা, কবিরা গোনা, মিউজিক শোনা ইসলামে। আর বেগানা যে অ্যাডের মধ্যে যে নারীরা থাকে, বেগানা নারী, এই নারী দেখলে তোমার অবশ্যই চোখের জিনা হচ্ছে। আমার ভিডিও চালু করতে গিয়ে তোমার যদি 2টা গুণা হয়ে গেল, কবিরা গুণা, এই গুণার অবশ্যই একটা অংশ আমার আমল নামে আসবে। কারণ আমি যখন মরে যাবো, কবরে থাকবো, তখন কিন্তু এর একটা আমল নামা কিন্তু আমার কবরে যেতে থাকবে, এই একটা গুণার একটা অংশ। কেন করবো? রিজিক আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছে, যে রিজিক দিয়ে রাখছে এটার উপর সন্তুষ্ট ইনশাল্লাহ, ওইটা ইনশাল্লাহ খাবো, কোনো টেনশনের কারণ নাই, এটাতে সন্তুষ্ট। আর হালাল ভাবে ইনশাল্লাহ যতটুকু আছে এতটুকু সন্তুষ্ট ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, রিজিক দিয়ে পাঠিয়েছে, এসব হারাম ইনকাম কেন করবো? তারপরে তোমাদের উপকার করে যাচ্ছে, দীর্ঘ 7টা বছর যাবত ইউটিউবিং করতেছি, ফেসবুকিং করতেছি, ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে কাজ করতেছি, কিসের জন্য? সৎকার দাঁড়িয়ে আর সোয়াবের জন্য, তোমাদের উপকারের জন্য।
আমার কথা দ্বারা আমার এই যে এত কিছু আলোচনা করলাম, অবশ্যই তোমরা অনেক মেধা অসুস্থ কোটা চান্স পাবা, ফ্রিতে ডাক্তার পড়ার সুযোগ পাবা। অথচ এই ভিডিও তোমরা জানতেই না যে মেধা অসুস্থ কোটা নামে কিছু একটা আছে, অথবা এই শু করা লাগে। বুঝতে পারছো? তোমাদেরকে স্বপ্ন দেখে ইনশাল্লাহ কাজ করো, অনেকের হবে, ওয়েটিং থেকে অনেকে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ। মেধা অসুস্থ কোটায় অজস্র জন চান্স পাবা। বিগত আমার 3 বছরের কোর্স থেকে নাইলে 50 জন স্টুডেন্ট মেধা অসুস্থ কোটায় চান্স পাইছে, পড়তেছে একদম টপ মেডিকেলগুলিতে, ইব্রাহিম মেডিকেলে, এনাম মেডিকেলে, বার্ড করেছে, ন্যাশনাল মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলে, গ্রিন লাইফে, আনোয়ার খান, বিভিন্ন মেডিকেলে পড়তেছে। বুঝতে পারো? আমার নিজের স্টুডেন্ট যাদেরকে আমি অনলাইনে মেডিকেল অ্যাডমিশনের সময় কোর্স করাইতাম, এক্সাম নিতাম, গাইডলাইন করতাম গত 2-3 বছরে। বুঝতে পারছো? এই যে ভিডিওটা আমি এই ভিডিওটা করার আগে এই ভিডিওটা আমি শর্ট নিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট ভিডিওটা মানে সম্পূর্ণ এই যে কথাগুলি বলছি এগুলি আর একটা ভিডিওতে বলছিলাম কিছুক্ষণ আগেই। তখন কি করছে, একজনে ফোন দিয়া দিছে। ফোন দিছে পরে ঘটনা কি করছে, আমার সম্পূর্ণ ভিডিওটা ফাইল থেকে কাটতে গেছে, অ্যাপস থেকে। এত একটা খারাপ লাগতেছে। একদম না খেয়ে রোজা রাখছি, কলেজ থেকে এই 4-5 ঘন্টা ক্লাস করে আসলাম, দুপুরবেলা এমনি সবাই ক্লান্ত থাকে, রুমমেটরা ঘুমাই আছে অলরেডি, সেখানে একটা ভিডিও শর্ট নিয়েছি 15 মিনিট। ভিডিওটা শেষ পর্যায়ে গিয়া ক্যাটা যেন ফোন দিছে, আমার এই সম্পূর্ণ ভিডিওটা কেটে গেছে। এর চেয়ে দুঃখ কষ্ট আমি মানে রাগে আমি ভিডিওটা পরে অফ করে দিতে চাচ্ছিলাম যে দেখ এগুলি করে লাভ নাই, মানে মন মেজাজ খারাপ হয়ে গেছিল। এত কষ্ট ভাই কেউ করবে না, কেউ করবে না। এর প্রতিদান আমি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে নিব ইনশাল্লাহ। এই যে ভিডিও সারি ইনকাম টিনকাম তো আমি তো মনিটাইজেশন বাবা অন করিনি, আমি তো করবো না, মিথ্যা তো করবো না। বুঝতে পারছো? কিন্তু এটা অবশ্যই এটা উপকার করতেছে, একটা সওয়াব অবশ্যই পাবো, অবশ্যই সৃষ্টিকর্তা দিবে। আমার দ্বারা একজন না একজন তো ডাক্তার হবে, একজন না হাজার হাজার শত শত জন ইনশাল্লাহ ডাক্তার হবে এই ভিডিওটা, মানে অজস্র জন ডাক্তার হবে। মানে এই তোমরা মানুষ সেবা করবে, একটা সওয়াব অবশ্যই ইনশাল্লাহ আমার আমল নামায় যাবে। অবশ্যই আমি যখন দুনিয়াতে থাকবো না, কবরে শুয়ে থাকবো, তখন ওই তোমরা যে মানব সেবা করবে একটা সওয়াব আমার কবরে যেতে থাকবে। এই উদ্দেশ্যে, এই নিয়তে, এই খাস নিয়তে ইনশাল্লাহ এই এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি। বুঝতে পারছো? এত আমার মহামূল্যবান সময় থেকেও। বুঝতে পারছো? অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবে। দুনিয়া কতদিন? দুনিয়াতে অলরেডি 24 বছর চলে গেছে, আর দুনিয়াতে হয়তো 24-25 বছর আছে। কিন্তু সারা জীবনের জন্য একদম কবরে ঘুমিয়ে থাকতে হবে, অন্য জীবনে পাড়ি জমাতে হবে। দুনিয়াতে যতদিন আছে ভালো কিছু করার চেষ্টা করি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যেন দুনিয়াবাসী তোমরা যেন উপকার হও, এই উদ্দেশ্যে, এই নিয়তে কাজ করে। এই যে কষ্ট করে ভিডিও তৈরি করে, আমার তো তোমরা কি কেউ আমাকে টাকা দাও, কেউ কেউ আমাকে গিফট দাও, কেউ কেউ উপহার দাও? কিছু দেওয়ার মতো না, কিছু তোমাদের কাছে চাই না। বুঝতে পারছো? হ্যাঁ, অনেক অভিযোগ, পাঞ্জাবি টাঞ্জাবি গিফট টিপ, প্যান্টের কাপড় টাপড় অনেক কিছু, অনেক গিফট টিপ দিছে, দেয় অনেকে খুশি করে, দেয় অনেকের ইয়া করে। ওটা আমি চাই না, খুশি করে মন থেকে ভালোবাসো। অনেক ভক্তবৃন্দ কিন্তু আছে আমার, কিন্তু আমি চাই না। আমি চাই কি, তোমার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করো, আমার মায়ের জন্য দোয়া করো। মা ইন্তেকাল করছে, ক্যান্সার আক্রান্ত হয়ে 2023 সালের 5ই ডিসেম্বর ইন্তেকাল করেছে। আমার মা অনেক ভালো ছিল, একজন পরেশগার মহিলা ছিল, একজন দিনদার মহিলা ছিল, একজন শিক্ষিত মহিলা ছিল, একজন আমলদার মহিলা ছিল। আমার মায়ের মতো ভালো আসলে জগতে আর কোন মাই হতে পারে না, যেটা হচ্ছে বাস্তব কথা। তো যাক, তো মায়ের কাছ থেকে শিক্ষাগুলি পেয়েছি, মানুষের উপকার করা। আর যতটুকু করার আমার কাছ থেকে আমি কন্টেন্ট দিয়েছি, বহুত কন্টেন্ট দিয়েছি ভাই, অর্ধশত কন্টেন্ট দিয়েছি, প্রায় 50টার উপরে কন্টেন্ট দিয়েছি এই মেডিকেলে ভর্তি বিষয়ে। তো আসলে তারপরে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই দিব। তোমরা আমার সাথে থাকবা, সাপোর্ট করবা, যার যেটা প্রয়োজন লাগে আমাকে জানাবা, সর্বাত্মক চেষ্টা করে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করি তোমাদের স্বপ্ন পূরণ হোক, এই সাদা অ্যাপ্রন এসতে তো তোমরা যেন ইনশাল্লাহ পড়তে পারো। অবশ্যই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরে চেষ্টা করে এর ফল ইনশাল্লাহ অবশ্যই দিবে। রমজান মাস, আল্লাহ তাআলার কাছে দোয়া চাও চেষ্টা করে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে। ওয়েটিংয়ে যারা আছে ওয়েটিংয়ে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, পরবর্তী ওই ভিডিওগুলি তৈরি করবো। আর আমার জন্য দোয়া করবা, আমার মায়ের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যেন ভালো কিছু করার চেষ্টা করে, আমার স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা হাসিল করে। আমার যে স্বপ্ন দেখে, স্বপ্ন দ্বারা ইনশাল্লাহ পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীবাসী ইনশাল্লাহ উপকৃত হবে যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ। স্বাস্থ্যক্ষেত্রে নতুন এক আমূল পরিবর্তন ইনশাল্লাহ আনবো। ওইটা কাউকে শেয়ার করিনি, আমি আমার মায়ের মৃত্যুর আগে মায়ের কাছে শেয়ার করেছিলাম, মা দোয়া করে দিয়েছিল ইনশাল্লাহ। মায়ের দোয়া মায়ের কাছে আমি জীবনে যত দোয়া চেয়েছি সবগুলি দোয়া আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। আমার এই যে মেডিকেলে আসার পিছনে আমার মায়ের দোয়া ছিল, সবকিছু আমার মায়ের ছিল। বাকি আমার জীবনে আমি এই দুনিয়াতে একটা জিনিস চেয়েছিলাম, যে মেডিকেল সেক্টরে ঢুকা, ডাক্তার হওয়া। আরেকটা যে চাওয়া পাওয়া, আমার কিন্তু কোনো সুন্দরী নারী গাড়ি বাড়ি টাড়ি এসব কোনো লোভ নাই। এসব সুন্দরী এই যে আমি যে প্রেম প্রীতি এসব কিন্তু নাই। আর আমরা রিলেশন কোনো কিছু চাই না। আমি জীবনে হয়তো বিয়ে না করার মানে সম্ভাবনা আছে প্রায় 90%। জীবন আমি প্রেম প্রীতির মধ্যে এমনি তো নাই, ছিলাম না কখনো, নাইও, থাকবো না। এটা আমি বিয়ে হয়তো করবো না। বুঝতে পারছো? অনেক ফ্যাক্টর আছে, অনেক কারণ আছে। সম্পূর্ণ আমার লাইফটা ইসলামের জন্য ইনশাল্লাহ উৎসর্গ করবো। বুঝতে পারছো? ইসলামের জন্য যে কোনো মুহূর্তে আমার সময়, শ্রম, আমার মেধা, আমার পেশা, আমার ইনকাম,
আমার সব কিছু আমি ইসলামের জন্য ইনশাল্লাহ দান করব। জিহাদের জন্য, ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য পুরো জীবনটা দান করে দেবো। আমার অর্থ সম্পত্তি, আমার জীবন, জান মাল যা আছে সব কিছু, পেশা, ডাক্তারি পেশা সব কিছু ইনশাল্লাহ। আর আমি যা স্বপ্ন দেখি ইনশাল্লাহ এই স্বাস্থ্যতে ওইটা যেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এটা তোমরা খাস করে দোয়া করবে, এটা তোমাদের কাছে চাই। আর কোনো কিছু চাই না, আমি মরে যাওয়ার পরেও ওইটা দ্বারা ইনশাল্লাহ মানুষ পৃথিবীবাসী উপকৃত হবে, স্বাস্থ্য সেবাটা পাবে, চিকিৎসা সেবাটা ঠিকভাবে পাবে ইনশাল্লাহ। এমনকি কম টাকায়, এমনকি ভালো মানের চিকিৎসা সেবা পাবে ইনশাল্লাহ, যদি এটা বিস্তার লাভ করতে পারি পৃথিবীতে, আপাতত বাংলাদেশ ইনশাল্লাহ, তারপরে বাইরের দেশের কান্ট্রিতে। তো যাই হোক, মুসলিম উম্মার জন্য ইনশাল্লাহ অনেক কিছু করার চিন্তা আছে, ইসলামের জন্য অনেক কিছু করার চিন্তা আছে ইনশাল্লাহ। ওই হৃদয়, ওই অন্তর, ওই মনোভাব, ওই চেষ্টা, ওই পরিশ্রম করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ধৈর্য শক্তি প্রচুর, বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার ধৈর্য শক্তি আল্লাহ তাআলা প্রচুর দিয়েছে, যেটা কল্পনার বাইরে, তুমি কল্পনা করতে পারবো না, বুঝতে পারছো। তো তোমরা দোয়া করবে খাস করে, এত কষ্ট করে তোমাদের জন্য এত কিছু করি, তোমাদের কিসের জন্য? তোমাদের উপকারের জন্য, সোয়াবের উদ্দেশ্যে, সদকে জারিয়ার উদ্দেশ্যে। একসময় আমি কিন্তু দুনিয়াতে থাকবো না, এই যে আজকে কথা বলতেছি, একসময় কবরে শুয়ে থাকবো, কিন্তু এই ভিডিওটা থাকবে। এই ভিডিওটা নিয়ে পরবর্তীতে যে জেনারেশন আসবে, পরবর্তীতে যে সব স্টুডেন্টরা আসবে, ওরা কিন্তু এসব দেখবে ইউটিউব থেকে ইনশাল্লাহ। যা হোক, রোজা মাস অনেকক্ষণ ধরে কথা বলতেছে না, টানা 1 ঘন্টা ধরে আমি লেকচারে দিতে আসছি, বুঝতে পারছো। এই ভিডিওটা আগেও কিন্তু একটা ভিডিও শট নিয়েছিলাম, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, রমজান মাসে দোয়া করবা সবাই সকলের জন্য, তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়। আমি একসময় এই রমজান মাসে সম্মুখীন ছিলাম 2020 সালে, তখন দোয়া করছি আল্লাহ তার কাছে, আল্লাহ মেডিকেলে চান্স দিয়ে দাও, মেডিকেলে কোনো মধ্যে পড়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা সেটা এতই সহজ করেছে যেটা বলার ভাষা নেই। আমার রবের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি শুকরিয়া, যেটা আসলে বলার ভাষা নাই। আসলে আমি এখন যে সেজদার মধ্যে বসি, আমি কিয়ামত আগ পর্যন্ত সেজদার মধ্যে উঠলে এর শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা আমার জিনিসটাকে এতই সহজ করে দিয়েছে যেটা বলার ভাষা নাই, বুঝতে পারছো। আমি কিন্তু ধনী পরিবারের না, আমি কিন্তু একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার মানে মা বাবা কিন্তু কোটি কোটি টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার সবকিছু এত অনেক সহজ করে দিয়েছে, একদম সহজ। আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, এটার জন্য কোটি কোটি শুকরিয়া, বুঝছো। তোমরাও এই বিশ্বাসটা রাখো, এই অন্তরে রাখো। তো এই ছিল, সবাই থাকো, সকল আল্লাহ তাআলা সবকিছু কবুল করে রাখো। রমজান মাসের রোজা, ইফতারি, সেহরি, খতমে তারাবি, দোয়া, জিকির, আজকার, কোরআন খতম সবকিছু আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।